কাহিনী। তো কাকা ২ ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করতে যায়। বুঝতে পারছো? কাকা কয় ক্রোশ? এখান থেকে কিন্তু মাথায় রাখবা ২ ক্রোশ পথ হাঁটিয়া বিদ্যা অর্জন করতে যায়। আমি একা নয় ১০-১২ জন। যাহাদের বাটি, বাটি মানে কি? বাড়ি। পল্লীগ্রামে মানে সেই পল্লীগ্রামে যেখানে এই গল্পটা বর্ণিত হইছে বা রচনা করা হইছে। তাহাদের ছেলেদের শতকরা ৮০ জনকে এমন করিয়া বিদ্যা লাভ করিতে হয়। মানে এই গ্রামে যারা জন্মগ্রহণ করেন বা তাদের সন্তানকে ১০০ জনের মধ্যে ৮০ জনকে এইভাবে বিদ্যা লাভ করিতে হয়। ইহাতে লাভের অঙ্ক শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পরে মানে এই যে ৮০ জন মানুষ বা শতকরা ৮০ জন মানুষ যে এত কষ্ট করে বিদ্যা অর্জন করতে যাচ্ছেন। একজন বলছে, "ভাইয়া নোট করব কোনগুলা? নোট করব যেগুলা আমি একটু বলে দেব। নোট করার কোনগুলা একটু বলে দেব।" লাভের অঙ্ক একবারে শূন্য না পড়লেও মানে এই যে বিদ্যা অর্জন করতেছে এটা দিয়ে তাদের খুব বেশি লাভ না হইলেও তাদের জীবনে কিছু একটা করে খাইতে পারবে এরকম একটা। যে পরিবার পক্ষে এই কয়টা কথা ছাড়া চিন্তা করিয়া দেখিলেও যথেষ্ট হইবে যে ছেলেদের সকাল ৮ টার মধ্যে বাহির হইয়া যাতায়াতের জন্য ৪ ক্রোশ পথ ভাঙিতে হয়। ৪ ক্রোশ। তাহলে বলল ২ ক্রোশ। এবং বলতেছে ৪ ক্রোশ মানে যাওয়া এবং আসা। ৪ ক্রোশ মানে ৮ মাইল নয়। ৪ ক্রোশ মানে কি ৮ মাইল নয় ঢের বেশি। ৪ ক্রোশ মানে ৮ মাইল নয় ঢের বেশি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। বর্ষার দিনে মাথার উপরে মেঘের জল। বর্ষার দিনে কি মাথার উপরে মেঘের জল। আবার দেখো কি পায়ের নিচে ১ হাঁটু কাদা। মাথার উপরে জল এবং পায়ের নিচে ১ হাঁটু কাদা। এটা আমাদের বাপ দাদারা যারা একটু গল্প পড়াশোনা করতে লাগলে বলবে যে এইরকম সমুদ্র পার হয়ে যায় ধরো পরীক্ষা দিয়ে আসছি। দিয়ে প্লাস পাইছি। এরকম গল্প মারবে আষাঢ়ে গল্প। এরকম পাবা তোমরা। তারপরে কি বলতেছে? বর্ষার দিনে কি মাথার উপরে জল, সরি আর পায়ের নিচে কাদা, হাঁটু পর্যন্ত কাদা। গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলা সাগর সাঁতার দিয়ে স্কুল করিতে হয়। সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী। যদি বলা যায় বিলাসী গল্পে কোন দেবীর কথা বলা হয়েছে তাহলে কি? মা সরস্বতী। খুশি হইয়া বর, এই যে বর মানে যারা চাচ্ছ সেই বর না। এই বর মানে আশীর্বাদ। কি? আশীর্বাদ। বর দিবেন কি? তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন তাহা ভাবিয়া পান না। মানে বলতেছে যে এই যে এই গ্রামের বাচ্চা-কাচ্চাগুলা এত কষ্ট করে পড়াশোনা করছে তাদেরকে বিদ্যার দেবী তাদের কি বর দিবেন না? মানে আশীর্বাদ দিবেন না? তো তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় তিনি লুকাইবেন এটা ভাবিয়া পান না। আমরা পরের ইয়েতে যাই। মূল পাঠ তারপরেও এই কৃতবিদ্য শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্র যান। তাদের ৪ ক্রোশ হাঁটিয়া বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। মানে এখন বলা হচ্ছে যে এই যে শিশু মানে যারা এত কষ্ট করে পড়াশোনা করছে এখানে, তারা যদি এই গ্রামে বসবাস করুক বা অন্য কোথায় চলে যাক ক্ষুধার জ্বালায়। তো তাদের আর যাই হোক তারা যে এই ৪ ক্রোশ পথ হাঁটিয়া যে পড়াশোনা বা বিদ্যা লাভ করছে, এই একদিন তাদের কাছে তাদের জীবনে এটার দাম বা মর্যাদা তারা পাবেই পাবে। এটা বলবেই আত্মপ্রকাশ করিবেই করিবে। কেহ, কেহ বলেন শুনিয়াছি আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম। কিন্তু যাদের সে জ্বালা নাই তেমন সব ভদ্রলোক ভাই কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন। তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না। এখন গ্রাম ছেড়ে মানুষ শহরে কেন যায়? এখন গ্রাম ছেড়ে শহরে যায় কেন মানুষ? ওই যে ক্ষুধার জ্বালায় একদল যায় কাজের জন্য শহরে, আরেক দল যায় যে যাদের গ্রামের মধ্যে একটু প্রভাব প্রতিপত্তি আছে বা যাদের অর্থ সম্পদের দিক থেকে যারা এগিয়ে আছে, তারা গ্রাম ছেড়ে শহরে যায় তাদের আরো জীবন উন্নত করার জন্য। বুঝতে পারছো? মানে পড়াশোনা ভালো করার জন্য বা ভালোভাবে থাকার জন্য। একজন বলছে প্রয়োজনের তাগিদে। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পড়িলাম। এখন এখানে তোমরা একটা বিষয় খেয়াল করলে দেখতে পাবা, যে এখানে একটা উল্লেখযোগ্য রোগের নাম কি? রোগের নাম বলা হইছে ম্যালেরিয়া। ম্যালেরিয়ার কথাটা নাই পারলাম। তো সে থাক কিন্তু ওই ৪ কোষ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান তাহার আর সংখ্যা নাই। তারপর একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে কিন্তু শহর সুখ সুবিধা রুচি লইয়া তাদের গ্রামে ফিরে আসা চলে না। কিন্তু থাক এ সকল বাজে কথা। স্কুলে যাই যোগ-ক্রোশের মধ্যে। বুঝতে পারছো?
যে একবার যদি কেউ ঘর ছাড়ে পড়াশোনার উদ্দেশ্যে বা কাজের উদ্দেশ্যে, সেই ঘরে কিন্তু তার আর আগের মতো করে একবারে ফেরা হবে না। বুঝতে পারছো? তুমি যখন ইউনিভার্সিটিতে চলে আসবা একবার নিজের বাড়ি ছেড়ে, তখন কিন্তু তোমার বাড়ি আর তোমার জন্য আপন থাকবে না। ওই বাড়িতে কিন্তু নিজের মতো করে তোমরা যাইতে পারবা না। দেখবা ১ দিন, ২ দিন, ৩ দিন, সর্বোচ্চ ৫ দিন, ৬ দিন থাকতে পারবা। তারপরে আবার চলে আসবে তোমার পড়াশোনা। আর ফেরা হয় না। একবার যদি ঘর ছাড়ো তাহলে সেই ঘরে আর আপন করে আর ফেরা হয় না। এখন দেখো, তোমাদের গল্পের মূল থিম গুলাও বললাম বা গল্পের মূল পার্ট সেটাও বললাম। এখন তোমরা একটু নোট করতে শুরু করবা বা তোমাদের তো আমরা ক্লাস শেষে স্লাইড দিবই যে বিলাসী গল্প থেকে প্রশ্নগুলা কিভাবে আসতে পারে বা কি প্রশ্ন আসতে পারে একটু দেখি। বিলাসী গল্পের লেখকের নাম কি? লেখকের নাম বলা আছে আর কথক। কথক বললে বলা যাবে কার জবানিতে ন্যাড়া, কার ন্যাড়া। আর যদি বলে লেখক, লেখক হইলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর যদি বলে গল্প কথক বা কার জবানিতে রচিত তাহলে ন্যাড়া নামের সেই যুবক এবং যদি লেখকের নাম আসে তাহলে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে যদি আরেকটা প্রশ্ন আসে যে তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেন? এখান থেকে একটু দেখে রাখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবেন্দ্রনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? দেবেন্দ্রনাথপুর গ্রামে। তো এইখান থেকে যদি তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আরো প্রশ্ন আসে তো এখান থেকে তোমরা একটু দেখতে পারো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। তার জন্মগ্রহণ আ জেলার নাম কি? হুগলি জেলায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাগিদে বর্মা বর্মা। তৎকালীন কি ছিল? বর্মা বা বার্মা যেটা বলা হোক সেটাকে বর্তমানে বলা হয় কি? মিয়ানমার বা মায়ানমার যেটা তোমরা যেটাই বলো। মানে মায়ানমার বা মিয়ানমারকে তৎকালীন কি বলা হতো? বার্মা বা বর্মা বলা হতো। মানে সেখানে গেছিল কিসের তাগিদে? জীবিকার তাগিদে গেছিল। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ২৪ বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে যদি আরো প্রশ্ন আসে, কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? তিনি হয়েছিলেন ২৪ বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। শরৎচন্দ্রের ১ম গল্পের নাম কি? পরীক্ষায় যদি প্রশ্ন আসে শরৎচন্দ্রের ১ম গল্পের নাম শরৎচন্দ্রের ১ম গল্পের নাম হইল 'মন্দির'। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শরৎচন্দ্রের ১ম গল্পের নাম 'মন্দির'। এবার একটু দেখি বিলাসী গল্পের মৃত্যুঞ্জয়ের বাগানটা কত বিঘার ছিল? তার বাগানটা ছিল কত বিঘার? ২০-২৫ বিঘার। একবারে ২০ দিতে পারবা না, ২৫ দিতে পারবা না। ২ টার একত্রে ২০-২৫ বিঘা। যদি ২০ দাও তাহলেও ভুল, ২৫ দিলেও ভুল। তোমাকে একই দেওয়া লাগবে কি? ২০-২৫ বিঘা। ছোটবাবু গ্রামের বারোয়ারি পূজা বাবুর ৳২০০ দান করেছিলেন। ছোটবাবু কত টাকা দান করেছিলেন? বারোয়ারি পূজা বাবদ দান করেছিলেন তিনি ৳২০০। এই তথ্যগুলো কিন্তু ভালো করে একটু মাথায় রাখো। আমাদের কিন্তু পরীক্ষা শেষে বা ক্লাস শেষে একটা নোট থাকবে এটা একটু বলি। বিলাসী গল্পে বিলাসী কিভাবে আত্মহত্যা করে? বিলাসী আত্মহত্যা করে কিভাবে? বিষ পানে আত্মহত্যা করে। মৃত্যুঞ্জয়কে অন্য পাপে মানে মৃত্যুঞ্জয়কে এই গল্পে কি পাপে দায়ী করা হয়েছিল? যে সে বিলাসীর হাতে ভাত খাইছে যার ফলে তাকে অন্য পাপ মানে সব পাপের থেকে বড় পাপ কি? অন্য পাপ। মানে কোন উঁচু জাতি হয়ে নিচু জাতি কারো কাছে মানে কারো হাতে ভাত খাওয়া যাবে না বা কারো সংস্পর্শে যাওয়া যাবে না। ভুচুনি হচ্ছে ছিদ্র বিশিষ্ট বাঁশের ঝুড়ি। কি? এখানে একটা জিনিসের বা কোন কিছুর নাম আছে সেটাকে বলা হচ্ছে ধুচুনি। তো ধুচুনি শব্দের অর্থ বহু ছিদ্র বিশিষ্ট। মানে এরকম একটা হইতে পারে যেটাতে তোমরা ওই যে দেখবা যে মাছ ধরে মানুষ কিংবা মুড়ি তৈরি করার সময় বহু ছিদ্র বিশিষ্ট যে বাঁশের ঝুড়ি তোমরা দেখো সেটাকে বলা হয়। কিংবা দেখবা যে নদীতে যারা মাছ ধরে তারা কিন্তু ওই যে পানি নিষ্কাশন হয় এরকম কাঠের বাঁশের তৈরি ঝুড়ি এরকম ব্যবহার করে। ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখার মতো বাসি ফুলের মতো অবস্থা কার? যখন ওই জঙ্গলের মধ্যে মৃত্যুঞ্জয়ের সেবায় লিপ্ত ছিল কে? বিলাসী। তখন ন্যাড়া যখন বিলাসীকে দেখে তখন তার মনে হয়েছিল যে ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা। মানে একটা ফুলদানিতে একটা ফুল ধরো অনেকদিন ৪ মাস ৬ মাস ধরে ভিজায় রাখছে মানে ফুলটা নেতিয়ে পড়ছে। এরকম একটা ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো হয়ে আছে কে? বিলাসী। এই যে এতটুকু তথ্যগুলা দেখছো, এর পরবর্তীতে আমরা আরো তথ্যগুলা একটু দেখব। এলোমেলো তথ্যের দল।
এখানে একটু দেখি শরৎচন্দ্র মন্দির গল্পের জন্য কি পুরস্কার পেয়েছিলেন? কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন। শরৎচন্দ্র মন্দির গল্পের জন্য পুরস্কার পেয়েছিলেন। সেই পুরস্কারের নাম কি? কুন্তলীন পুরস্কার। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস কি? শ্রীকান্ত। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস শ্রীকান্ত। শরৎচন্দ্র সম্পর্কে তোমাদের যা কিছু আছে এইটাতে তোমরা দেখতে পাবা। তাহলে একটু দেখি শরৎচন্দ্র ১৯৩৮ সালে ডি.লিট ডিগ্রি প্রদান করেন। অর্জন করে যেটাকে বলা হয় শরৎচন্দ্রকে ১৯৩৮ সালে ডি.লিট ডিগ্রি প্রদান করা হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯৩৮ খ্রিস্টাব্দেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যু সাল এবং যে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন সেটা একই ছিল। বিলাসী গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী যে গল্পটি আছে সেটা প্রকাশিত হয় কোন পত্রিকায়? ভারতী পত্রিকায় প্রকাশিত হয় এবং হিন্দু পুরাণে বর্ণিত ৪ যুগের মধ্যে শেষ যুগকে কি যুগ বলে? হিন্দু পুরাণের মধ্যে ৪ যুগের মধ্যে শেষ যুগকে বলা হয় কলিযুগ। বুঝতে পারছো? যে ওই যে আমরা যখন এই যে বিলাসী গল্পটা পড়ি তখন তাহলে কি ৪ কোয়া হইয়া পড়ল? এইরকম একটা কথা আছে তখন দেখতে পাই। তো এই যে হিন্দু পুরাণে বর্ণিত ৪ যুগের মধ্যে শেষ যুগকে বলা হয় কলিযুগ। হিন্দু পুরাণে বর্ণিত ৪ যুগের ১ম যুগ হইল কি? সত্যযুগ। ১ম যুগ কি? সত্যযুগ এবং শেষ যুগ হইল কলিযুগ। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর। জিকে প্রশ্ন তোমাদের এই সাহিত্য অংশের মধ্যে থেকে প্রশ্ন। মুঘল সম্রাট হুমায়ুনের পুত্রের নাম কি ছিল? আকবর। মুঘল সম্রাট হুমায়ুনের পুত্রের নাম আকবর। গল্পের কাহিনীর মধ্যে দেওয়া আছে। তো আমরা এবার একটু তার পরবর্তী স্লাইডের দিকে যাই। তো তোমার এখানে থেকে তোমাদের তো অবশ্যই স্লাইড এখান থেকে আমরা দিয়ে দিব। তোমরা এখান থেকে দেখতে পাবা। তারপরে একটু দেখি এখন একটু দেখি কন্দর্প ও শুভ্রকে বিলাসী গল্পে রান্ধা কাদি হিসাবে উপস্থাপন করা হয়। বর্তমানে ৭ম শ্রেণীকে 4th ক্লাস বলা হতো। 4th ক্লাস বলা হতো কোন ক্লাসকে? ৭ম শ্রেণীকে। মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কঠিনের কাজ করে নেই। বুঝতে পারছো? মানে প্রাচীরের অভাব নাই। প্রাচীরের বালাই নেই। মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কি নাই? প্রাচীরের বালাই নাই। প্রাচীরের বালাই নেই। মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে প্রাচীরের বালাই নাই। ন্যাড়া প্রায় ২ মাস মৃত্যুঞ্জয়ের খবর নাই। গল্পকথক ন্যাড়া প্রায় কত মাস মৃত্যুঞ্জয়ের খবর নেয় নাই? তো সেটা বলা হচ্ছে ২ মাস মৃত্যুঞ্জয়ের খবর নেন নাই। পল্লীর মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ ২ বছর কাশীবাস করে ফিরে এলেন। এখান থেকেও যে তথ্যগুলো আছে কিন্তু দেখবা দেশের ৯০ জন নর-নারী ওই পল্লী সমাজেরই মানুষ। মানে দেখো আমরা কাজের তাগিদে, কর্মের তাগিদে বা যেখান থেকে আসি আমরা কিন্তু সবাই নিজের গ্রাম থেকে আসি। কিংবা ইউনিভার্সিটিতে আসার পর কিংবা বিভিন্ন কর্মক্ষেত্রে যাওয়ার পর কিংবা যেখানেই যাওয়ার পর তোমরা যখন যাবা তখন দেখবা যে ১০০ জন মানুষের মধ্যে ওই ৯৯ বা ৯০ জন মানুষ কিন্তু গ্রাম থেকে আসছে বা বিভিন্ন এলাকা থেকে আসছে। সবাই সবার নিজের এলাকা থেকে আসছে। খাড়া ১৫-২০ মিনিট পরে মৃত্যুঞ্জয় একবার বমি করে দিল। মানে যখন মৃত্যুঞ্জয়কে যখন সাপে কেটেছিল তখন কত মিনিট পর বমি করেছিল? যে ১৫-২০ মিনিট পরে সে একবার বমি করে দিল। মৃত্যুঞ্জয়কে সাপে কাটলে ২৩ কোটি দেবদেবীর দোহাই পাড়া হয়। বুঝতে পারছো? ২৩ কোটি দেবদেবীর দোহাই পাড়া হয় লাস্টে তো গালিগালাজও করছে। যে বিষ দিয়ে এই ওই বিভিন্ন গালিগালাজ অশ্লীলের গালিগালাজ করছে। তো তারপরেও কিন্তু বিষ সেজা নামে নাই। বিলাসী গল্পটি ন্যাড়ার জবানিতে বর্ণিত হয়েছে। শুরুতেই যে প্রশ্ন তোমাদের বলা হয়েছে বিলাসী এটা কার জবানিতে? তো এখানে বলা হয়েছে কি? ন্যাড়ার জবানিতে। তো আমরা পরবর্তী যদি যাই, রোগা মানুষ সমস্ত রাত ঘোত করে না। উক্তিটি বিলাসীর দ্বারা ক্ষোভ প্রকাশ পেয়েছে। তো এই উক্তির দ্বারা বিলাসীর কি প্রকাশ পাইছে? ক্ষোভ প্রকাশ পাইছে। সন্ন্যাসগিরিতে ইস্তেফা দিয়েছিল কে? সন্ন্যাসগিরিতে ইস্তেফা দিয়েছিল ন্যাড়া। গোকড়া সব ধরে আনার শখ কার ছিল? ন্যাড়ার। মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাতে পারত না। মানে সাপ ধরার নেশার ক্ষেত্রে নগদ টাকার লোভ সে সামলাতে পারত না। প্রত্নতাত্ত্বিক অর্থ পুরাণ তত্ত্ববিদ অযোজনীয় শব্দের অর্থ আমার অযোগ্য। বর্তমানে এন্ট্রান্স মাধ্যমিক পরীক্ষার সমতুল্য। বুঝতে পারছো?
যে ১৯৯৮ সালে ক্লাস ৮ পাস করছি যা এ যুগে এসএসসি পাস বা বিসিএস পরীক্ষা দেওয়ার সময় এরকম কিছু ডায়ালগ পাওয়া যায় নাটক ইয়েতে। পৃথিবীর গভীরতম হ্রদ মানে হ্রদের নাম কি? বৈকাল হ্রদ। এটা কিন্তু জিজ্ঞেস করতে হলেও বাংলা বিজ্ঞানেও আছে। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় পড়তো 3rd ক্লাসে। মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের বাগান ছিল। মৃত্যুঞ্জয়ের যে বাগান ছিল, তো সেই বাগানটা ছিল আম কাঁঠালের এবং সেটা বন্ধক দিয়েই তার জীবন চলত এবং তার এই বন্ধকের টাকা মানুষ ধরো ভাঙ্গায় তার থেকে খাইত। এখন একটু দেখি ক্যামাখ্যা। একজন বলতেছে ৩৩ কোটি। আসলে হ্যাঁ, ওই জায়গায় সম্ভবত ৩০ কোটি দেওয়া লিখতে ভুলেছে। যে দেব-দেবী তো ৩৩ কোটি দেব-দেবী হয়। ক্যামাখ্যা, ক্যামাখ্যার রাজধানীর কথা বলা হয়েছে বিলাসী গল্পে। সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত এডেন। মুঘল সাম্রাজ্যের ২য় সম্রাটের নাম কি? হুমায়ুন। মৃত্যুঞ্জয় ১.৫ মাস শয্যাগত ছিল। মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে ছিল? মৃত্যুঞ্জয় ছিল মিত্তির কায়স্থ বংশের ছেলে। মৃত্যুঞ্জয় পোড়াবাড়িতে কি করতে গেছিল পোড়াবাড়িতে? সাপ ধরতে গেছিল। সাপের দেবীর নাম মনসা। শিকড় বিক্রি করা সাপুড়েদের সবথেকে লাভজনক ব্যবসা। তো এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে সাপুড়েদের সবথেকে লাভজনক ব্যবসা কোনটি? শিকড় বিক্রি করা। বিলাসী গল্পে ন্যাড়া ২ ক্রস পথ হেঁটে স্কুলে যেতেন। তো এই যে তথ্যগুলো তোমাদের বারবার তোমাদের সামনে আসছে, যাতে তোমাদের পরীক্ষাতে খুব ভালোভাবে মাথায় রাখতে পারো। এবার আমরা একটু এমসিকিউ সলভ